একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল 10 নিয়ে আলোচনা করব। তো প্রতিনিয়ত আমরা যেমন দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করি, আজকেও আমরা দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করব, তো পার্ট 1 ও পার্ট 2-তে। তো এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও। তো এই রুটিন অনুসারেই ক্লাস হয়ে থাকে। তো এই কয়েকদিন একটু বেমাপে ক্লাসটা হচ্ছে, যে সকাল 7টাতে ছাড়ার কথা, ঠিক সকাল 7টাতে ক্লাসটা নিতে পারছি না, একটু সমস্যা থাকার জন্য। এই কারণে মোটামুটি সেই ডেটে যে কোনো একটা টাইমে নেওয়ার চেষ্টা করছি। তো আর বিশেষ দেরি না করে আমরা ক্লাসটা নিয়ে শুরু করি, যেখানে আমাদের প্রথম কোশ্চেন। তো আমাদের এই স্কুলটাতে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো পার্ট আলাদা করে দিয়েছে। তো আমরা পার্ট 1-এ ফিজিক্স এবং পার্ট 2-তে কেমিস্ট্রিটা কমপ্লিট করব। তো ফিজিক্সের গ্রুপ এ প্রথম কোশ্চেন কি বলছে? বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত? 3টি। নেক্সট, মিটার সেকেন্ড ইনভার্স যে রাশির একক সেটি হলো বেগ। রবারের স্থিতিস্থাপকতা লোহা অপেক্ষা কম। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি? শক্তি। পরবর্তী স্লাইড। এখানে প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে, কার্য ও তাপের মধ্যে সম্পর্কটি হলো এই ডাব্লু যে ডাব্লু সমান জে এইচ। নেক্সট, কম্পাঙ্কের একক এইচ জেড হাজ। এখন আমরা গ্রুপ বি নিয়ে শুরু করব। এবার প্রথম প্রশ্ন বলছে, জলে তেল ঢাললে তেল জলের ওপর ছড়িয়ে পড়ে কেন? এটা পৃষ্ঠ টানের কারণে। পৃষ্ঠ টানের কারণে। পরবর্তী প্রশ্নে একটা ম্যাথ রয়েছে, এর সলিউশনটা আমরা এই যে এখানে কোশ্চেনটি তুলে ধরেছি, এখানে সলিউশনটা আমরা দেখে নেব। জল ব্যারোমিটারের উচ্চতা কত? তো আমরা প্রথমত উচ্চতাকে এইচ ধরে নিই, ধরি উচ্চতা সমান এইচ, এটা আমরা মান নির্ণয় করব। তো পরবর্তী যেটি আমরা করব, এখানে বলছে ব্যারোমিটারের জল, মানে ব্যারোমিটারের জল থাকলে তার উচ্চতা কত হবে। তো যেই চাপে রাখুক না কেন, যে চাপ দুটো সমান হবে, যে ব্যারোমিটারে জল থাকলে তার চাপ সমান এবং ব্যারোমিটারে পারদ থাকলে তার চাপও সমান হবে। তাই আমরা পি পারদ মানে এইচ জি সমান পি ওয়াটার ডাব্লু দিলাম। তো চাপ এর সমীকরণ কি হয়ে থাকে? ডেল ইন্টু জি ইন্টু এইচ। ঠিক এদিকেও জলের চাপ হয়ে যাবে কি? ডেল ইন্টু জি ইন্টু এইচ। এবারে এই যে আমরা চাপের সমীকরণটা বসিয়েছি, দুই দিকের সমীকরণ কিন্তু সমান। তো আলাদাটা কিভাবে করব? এটা যেহেতু পারদের, তাই আমরা এই ডেল পারদের ঘনত্ব, আর জি তো দুই দিকেই সমান হবে, আর এইচ এটা হচ্ছে পারদের উচ্চতা, আর এদিকে জলের ঘনত্ব ডেল এবং এদিকে জলের জলের উচ্চতা এইচ। আচ্ছা, এটাকে এইচ ডাব্লু দ্বারা চিহ্নিত করি। এইচ ডাব্লুর মান আমাদের নির্ণয় করতে হবে। তো দুই দিকে জি জি রয়েছে, জি কেটে গেল, কারণ দুই দিকের সে পারদের জন্য জি এর মান একই এবং ওয়াটারের জন্য মানে জলের জন্য জি এর মান একই হবে। তো এবারে আমাদের নির্ণয় করতে হবে কার? এইচ ডাব্লু এর মান নির্ণয় করতে হবে। তাই এইচ ডাব্লু কে অপোজিটে আনলাম। এখানে আমরা পেয়ে যাব কি? ডেল এইচ জি ইন্টু এইচ এইচ জি বাই এদিকে ডেল ডাব্লু। এবারে ডেল এইচ জি এর মান কত হয়ে থাকে? ডেল এইচ জি পারদের ঘনত্ব হয় কত? যে 13.6 এবং পারদের উচ্চতা কত হয়ে থাকে?
6 এটা আমরা জেনে এসেছি আগে। আর ডেল ওয়াটার মানে জলের ঘনত্ব হয়ে থাকে 1, এগুলো আমরা লিখে দিই যে আমরা জানি, এই মানগুলো জানি, তো এখানে ওই মানগুলোই পুট করব। ডেল এইচ জি এর মান 13.6 ইন্টু এইচ, পারদের উচ্চতা হয়ে থাকে 76 বাই এদিকে জলের ঘনত্ব 1, পয়েন্ট উঠে গেলে নিচে 0 হয়ে যাবে। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো পেয়ে যাব এই 136 ইন্টু 76, এটা গুণ করলে আমরা পাচ্ছি 10336। নিচে যেহেতু একটা শূন্য তাই একটা সংখ্যার পরে দশমিক দিলাম, এত সেন্টিমিটার। তো একে যদি আমরা মিটারে পরিবর্তন করি তাহলে 1033.6 বাই মিটারে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ দিব। তো ওই মানটি আসবে কত? 103, আচ্ছা এখানে মিটার লিখে দেয়, এত মিটার। আচ্ছা তাহলে এই মানটি আসবে 10 পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হবে, পয়েন্ট, 1 মিনিট, এটা এদিকে হচ্ছে মিটার, এদিকে 0.33, এত মিটার আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে সেন্টিমিটারে, এটা হচ্ছে মিটারে, আমরা দুটো এককে অ্যান্সার নির্ণয় করলাম। ওকে, তাহলে এটা কমপ্লিট হলো। নেক্সট, পরবর্তীতে ডান স্তম্ভ বাম স্তম্ভ কি বলছে যে জুল, এটি হয়ে যাবে কার্য, ওয়াট এটি হয়ে যাবে ক্ষমতা, সাধারণ তুলা যন্ত্র ভর, স্টপওয়াচ সময়। নেক্সট, বল ও সরণের মধ্যস্থ কোণ কত হলে মানে ড্যাশ হলে কৃতকার্য শূন্য হবে? এটি 90 ডিগ্রি। পরবর্তীতে বলছে ক্ষমতা সমান বল ইনটু বেগ। নেক্সট, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি? ভারী বস্তুটি। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? অবশ্যই বরফ। নেক্সট, তাপীয় সাম্য নির্দেশকারী রাশিটির নাম লেখো। এটি উষ্ণতা। তারপর হচ্ছে শব্দের প্রাকৃতিক প্রতিবন্ধক কি? এটি হয়ে থাকে গাছ। তারপরে বলছে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? এই সম্পর্কটি হয়ে থাকে কম্পাঙ্ককে মিউ বা এন দ্বারাও চিহ্নিত করা হয়, সমান 1/t পর্যায়কাল। নেক্সট বলছে বায়ু ও লোহার মধ্যে কোনটির শব্দের বেগ বেশি? অবশ্যই লোহা, কারণ এটি হচ্ছে সবথেকে কঠিন। পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে? গ্রুপ সির প্রথম প্রশ্ন যে সিজিএস পদ্ধতিতে এসআইতে চাপ ও ঘাতের একক লেখো। তো প্রথম আমরা এখানে চাপ, এখানে ঘাত করি, ঘাত, এটা হচ্ছে প্রথমে এসআই একক, এদিকে সিজিএস একক। তো চাপের এসআই একক হয়ে থাকে পাস্কাল, পিএ, এবং ঘাতের এসআই একক হয়ে থাকে নিউটন। নেক্সট, এদিকে চাপের সিজিএস একক হয়ে থাকে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ঘাতের সিজিএস একক হয়ে থাকে ডাইন। ওকে, তারপরে বলছে অথবাতে সিজিএস ও এসআই এককে চাপের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক, মানে এই যে চাপের পাস্কাল এবং ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এর সম্পর্ক জিজ্ঞাসা করেছে। তো এটি হয়ে যাবে যে 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। পরবর্তী প্রশ্ন বলছে বায়ু প্রবাহের সময় পতাকা পথ পথ করে ওড়ে কেন? এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরেছি, তো এখানে পথ পথ কথাটি দেওয়াটা নেই, কিন্তু ওড়ার কথাটা দেওয়া রয়েছে। ওকে, এই অ্যান্সারটি লিখতে পারো। পরবর্তী প্রশ্ন বলছে নিউটনের প্রথম ও দ্বিতীয়, আচ্ছা বলছে প্রথম ও তৃতীয় গতিসূত্র দুটি বিবৃতি করে, যে প্রথম এবং তৃতীয়, দ্বিতীয়টি দেওয়া হয়েছে, পারলে করতে পারো, না হলে স্কিপ করতে পারো।
তারপরে বলছে একটি ডপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে, এই যে অ্যান্সারটি রইল। ওরই সঙ্গে বলছে একটি ইঞ্জিনের ক্ষমতা 5 হর্স পাওয়ার বলতে কি বোঝায়, এই যে। নেক্সট বলছে একটি বস্তুর ভরবেগের সাংখ্যমান বস্তুটির গতিশক্তির সঙ্গে সমান হলে বস্তুটির বেগ কত হবে, এই যে বস্তুটির বেগ 2 একক হবে। ওকে, অ্যান্সারটি রইল। নেক্সট বলছে তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝায়, এই যে কি বোঝায় দেওয়া হলো। পরবর্তী প্রশ্নতে বলছে একমাত্রিক বোধগম্য শব্দ শুনতে হলে উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে, 33.2 মিটার। কিভাবে এসেছে, এই যে অ্যান্সারটি মানে ম্যাথটি তুলে ধরেছি। এটি আমরা আগে একটা ছোট ক্লাস নিয়েছিলাম, সেখানে বোঝানো হয়েছে এই অঙ্কটি কিভাবে এসেছে। তোমরা পারলে গুগলে বা ইউটিউবে সার্চ করে তোমরা পুরানো ক্লাসটিকে দেখতে পারো। তো পুরানো বিশেষ কিছু নয়, এই 10-15 দিন আগেই করা হয়েছে। তারপরে বলছে প্রতিধ্বনি কাকে বলে, এই যে প্রতিধ্বনির সংজ্ঞা। নেক্সট আচ্ছা, এখানে একটি ম্যাথ রয়েছে, এটি কি বলছে, গ্রুপ ডির কোন নলের মধ্যে জলের বেগ 40 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে জলের বেগ ভি সমান দেওয়া রয়েছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। বেগ শীর্ষ কত হবে, বেগ শীর্ষ সমান জিজ্ঞাসা চিহ্ন, এখানে জি সমান দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই বেগ শীর্ষ এর সমীকরণ কি হয়, ভি স্কয়ার বাই 2g। ভি স্কয়ার, ভি এর মান রয়েছে 40 ইন্টু, তো এই 40 ইন্টু 40 করতে পারি, কারণ কেন, যেহেতু স্কয়ারটা আছে, আর এককটাও লিখে দিই 40 সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু 40 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, কারণ দুবার আছে, মানে স্কয়ার আছে বলে দুবার করলাম। নেক্সট আছে 2 ইন্টু জি এর মান কত, 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এককগুলোকে একটু কাটাকাটি করে নেব। সেকেন্ড স্কয়ার আছে মানে 2 সেকেন্ড, এখানে একটা, এদিকের একটা কেটে গেল, সেন্টিমিটার একটা কেটে গেল। ওকে, নিচের একটা জিরো, উপরের একটা জিরো কেটে গেল। 2 আছে, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, অর্থাৎ আমরা কি পাচ্ছি 40 গুণিতক 2, আর সেন্টিমিটার একটা থেকে যাচ্ছে, তাহলে 80 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, 3 মিটার দীর্ঘ তামার তারে, আচ্ছা তামার তারটির দৈর্ঘ্য কত বলেছে, এল সমান 3 মিটার। বলছে 150 কেজি ওজন ঝোলানো থাকলে, তাহলে ডাব্লু সমান 150 কেজি। ওকে, তারপরে বলছে তারের দৈর্ঘ্য 2.7 mm বাড়ে, তাহলে যেটা বেড়েছে তাকে আমরা স্মল এল দ্বারা চিহ্নিত করি, 2.7 mm। বলছে তারটির অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো অনুদৈর্ঘ্য বিকৃতির সমীকরণ কি হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি সমান হয়ে থাকে স্মল এল বাই ক্যাপিটাল এল। তো স্মল এল এর মান এম এম এ রয়েছে, এদিকে ক্যাপিটাল এল এর মান এম এ রয়েছে, তাই আমরাই এম এম কে এম এ নিয়ে যাব, মানে মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাব, তাই 1.7 ইন্টু 10⁻³ দিয়ে গুণ করলাম, এত মিটার। তাহলে স্মল এল এর মান 1.7 ইন্টু 10⁻³ মিটার, এদিকে এল এর মান 3 মিটার। মিটার মিটার কেটে গেল, পয়েন্ট উঠে গেলে নিচে 10 হচ্ছে, এই 10 দিয়ে কাটলে, আচ্ছা এটা কাটা হবে না কারণ এখানে -3 রয়েছে। ওকে, যদি +3 থাকতো তাহলে কেটে দিতাম। আচ্ছা 3 দিয়ে দিলে 3 লং 27, তাহলে আমরা পাচ্ছি 9 ইন্টু এই 10⁻³ আর এদিকে হচ্ছে 10, তাহলে আমরা পাচ্ছি 10⁻⁴। তো এটা কাটলাম না কেন, এই 10
কেটে কিন্তু 10⁻² করতে পারতাম, কিন্তু করলাম না কারণ এখানে মাইনাস রয়েছে। মাইনাস থাকলে সম্ভব নয়, যদি প্লাস থাকতো তাহলে হতো। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর, আচ্ছা তাহলে ভর বলা হয়েছে 10 গ্রাম, একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড হবে, 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করে, তাহলে কত সময়ে t সমান 5 সেকেন্ড। ওকে, দুটোকে আবার 5 5 ধরে নিও না। ওকে, আর স্থির অবস্থা বলছে, স্থির অবস্থা মানে u সমান 0 ছিল, তারপরে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করে, v সমান করলাম 15 সেন্টিমিটার পার সেকেন্ড। বলছে বস্তুটির ত্বরণ a সমান জিজ্ঞাসা চিহ্ন, অন্তিম ভরবেগ, ভরবেগ যেহেতু বলেছে ভরবেগকে আমরা p দ্বারা চিহ্নিত করি, p সমান জিজ্ঞাসা চিহ্ন, আর বলেছে বলটির মান কত, f সমান জিজ্ঞাসা চিহ্ন। তো ত্বরণ a এর সমীকরণ কি হয়, v মাইনাস ইউ। তো আমাদের এককগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই, কারণ এককগুলো সব প্রত্যেকটাই সিজিএস এককে রয়েছে। ওকে, এবারে আমরা ত্বরণের সমীকরণ যাব, যে v মাইনাস ইউ বাই টি, v এর মান 15 মাইনাস ইউ এর মান 0, টি এর মান 5। ওকে, তাহলে আমরা পাচ্ছি 15/5, 5 3 15, অর্থাৎ 3। তো ত্বরণের একক হয়ে থাকে কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক ভরবেগ, ভরবেগের সমীকরণ কি হয়, যে ভর ইন্টু বেগ, ভর মানে m ইন্টু বেগ হচ্ছে v, m এর মান কত 10 গ্রাম, আর v এর মান কত 15 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 150 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। এবার f এর মান, f সমান আমরা কি জানি ma। ওকে, m এর মান কত 10 গ্রাম ইন্টু a এর মান, যেটা আমরা এখানে নির্ণয় করেছি 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 30 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা ডাইন লিখে থাকি। ওকে, তাহলে 30 ডাইন, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, সাধারণ মাপের ঘরের মধ্যে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন, এই যে অ্যান্সারটি রয়েছে। নেক্সট বলছে একটি সুরশলাকার কম্পাঙ্ক 280 হাজ, তাহলে কম্পাঙ্ক n সমান দেওয়া রয়েছে 280 হাজ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান বলছে 0.8 মিটার, উৎপন্ন শব্দের বেগ কত, v সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা যে সমীকরণটি জানি, যে v সমান n ল্যামডা, n এর মান কত 280 ইন্টু ল্যামডা এর মান 0.8 বাই 10 করলাম, কেন, কারণ এই পয়েন্টটা তুলে নিচে 10 করলাম, 0 0 কেটে গেল, তাহলে 28 ইন্টু 8 করলে 224 এত, আর v এর একক হয়ে থাকে মিটার পার সেকেন্ড। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথ রয়েছে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম লোহাকে 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে ডুবিয়ে রাখায় মিশ্রণের অন্তিম উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে লোহার আপেক্ষিক তাপ কত। ওকে, তো আমরা এখানে এই রকমই ম্যাথ আমরা আগেও করেছি, তো একই রকমই ম্যাথটা আমরা করব। তো এখন আমরা যে পদ্ধতিটা করতে যাচ্ছি একটু হয়তো জটিল হবে, তো জটিল কিছু না, তোমাদের বোঝানোর জন্যই করছি। ওকে, তো এখানে লোহা আর জল বলছে, তো লোহা আর এদিকে জল করলাম। লোহা এর উষ্ণতা কত, একে T1 সমান
100°C এবং লোহার ভর দেওয়া রয়েছে M1 সমান 40 গ্রাম। ওকে, তারপরে বলছে এদিকে 21°C, এটা হচ্ছে T2 সমান 21°C 100 গ্রাম জলে ডুবিয়ে রাখায়। ওকে, তাহলে জল কতটা হবে, যে জলের ভর, আচ্ছা এটা তাহলে M2 করি, M2 সমান 100 গ্রাম। তাহলে বলছে মিশ্রণের অন্তিম উষ্ণতা, মিশ্রণের উষ্ণতাকে আমরা স্মল টি দ্বারা চিহ্নিত করলাম, এটা হচ্ছে বলছে 25°C। এটা তো না জল না লোহা। ওকে, আচ্ছা এটাকে তাহলে যেহেতু জলও নয় লোহাও নয়, তাই এটাকে তোমাদের বোঝানোর সুবিধার জন্য মাঝখানে লিখলাম, টি সমান 25°C দেওয়া রয়েছে। ওকে, এবারে বলছে যে আপেক্ষিক তাপ কত, লোহার আপেক্ষিক তাপ, তাহলে এস, লোহাকে আমরা আয়রন বলে থাকি, তাই SI দিলাম, এর আপেক্ষিক তাপ সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জলের আপেক্ষিক তাপ কত, SW, জলের আপেক্ষিক তাপ এখানে কিন্তু কোনো দেওয়া নেই, আমরা ধরে নেব 1 ক্যালোরি পার গ্রাম। ওকে, যেটা আমরা জানি, এবারে সমীকরণটা কি, দেখো এটা 100°C, এ 21°C, তাহলে যার কাছে বেশি আছে সে তাপমাত্রাটা আর একজনকে দিয়ে দিবে। যেহেতু 100°C তাপমাত্রাটা দিয়ে দিচ্ছে, তাই আমরা এখানে করব যে বর্জিত তাপ, এটাকে Q1 দ্বারা চিহ্নিত করি। Q1 সমান কি হবে, যে M1 S1 T1 মাইনাস T। ওকে, ঠিক অপোজিটে এর কাছে 21°C, এ হচ্ছে কি করবে, তাপ নিবে, যেহেতু তাপ নিচ্ছে তাই আমরা করব যে গৃহীত তাপ Q2 সমান, সমীকরণটা হবে M2 S, এটা হচ্ছে জলের জন্য, SW বাই, আচ্ছা বাই বলছি, ইনটু T মাইনাস T2। এবারে একটা দেখো, আমরা এখানে T1 মাইনাস T করলাম, এখানে T মাইনাস T2 করলাম। এবারে আমরা দেখব যে যেই মানটি বড় সেখান থেকে আমরা ছোটটিকে মাইনাস করব। ওকে, এখানে T1 বড় রয়েছে 100°C, তাই আমরা এটাকে মাইনাস করছি, মানে T1 এর থেকে T কে মাইনাস করব। ওকে, তাহলে এবারে সমীকরণে মানগুলো পুট করব। M1 এর মান 40 ইন্টু SI এর মান আমাদের জানা নেই, নির্ণয় করতে হবে, ইন্টু T1 এর মান কত 100 মাইনাস T এর মান এই যে 25°C দেওয়া রয়েছে, তাহলে 25। ওকে, এটা তাহলে আমরা পাচ্ছি 40 ইন্টু SI ইন্টু 100 থেকে 25 মাইনাস করলে 75, তাহলে আমরা বা এটাকেই আমরা রাখলাম এখন। ওকে, একে ক্যালকুলেশন করলে করা যাবে, কিছু সমস্যা নেই, তো আমাদের পরবর্তী ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা আর গুণ করলাম না। ঠিক এই ক্ষেত্রেও একই রকমে আমরা মানগুলো পুট করব। M2 এর মান কত 100 ইন্টু SW এর মান কত 1 ইন্টু T এর মান কত 25 মাইনাস T2 এর মান 21। ওকে, তাহলে 100 ইন্টু 1 করলে তো কিছুই হবে না, তো সেটাই থাকছে, আর এদিকে 25 থেকে 21 মাইনাস করলে আমরা পাচ্ছি কত 4, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 400। নেক্সট পরবর্তী পেজে ক্যালোরিমিতির ক্যালোরিমিতির নীতি অনুসারে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। ওকে, তাহলে বর্জিত তাপের আমরা যে মানটি নির্ণয় করেছিলাম কি 40 ইন্টু SI ইন্টু 75, এদিকে গৃহীত তাপ ছিল 400, তাহলে SI এর মান আমাদের নির্ণয় করতে হবে,
তাহলে 400/40 × 75 এটা গুণ আকারে চলে এলো। তাহলে 40 দিয়ে কাটলে উপরে পাচ্ছি 10, 5 দিয়ে দিলে 5 2 10, এদিকে 5 1 5, 5 5 25 হচ্ছে। তাহলে 2/15, আর এই 2 কে 15 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত? 0.134 এত ক্যালোরি পার গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের টপিকে আমাদের যে কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। তো এরপরে আমরা এই ক্লাসটিকে অফ করে পার্ট 2-তে জয়েন্ট হচ্ছি, তোমরাও আমার সাথে এসে জয়েন্ট হও। তো ওই ক্লাসের লিঙ্কটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একেবারে উপরের লিঙ্কটি পেয়ে যাবে। তো এই ক্লাস থেকে বেরিয়ে 2-1 মিনিট পর তোমরা ওখানে এসে জয়েন্ট হও। ওকে, তাহলে আমাকে এই ক্লাসটিকে বন্ধ করে সেখানে জয়েন্ট হতে একটু টাইম লাগবে। ওকে, তাহলে এটা রাখছি। নেক্সট পার্টে আবারও আলোচনা নিয়ে শুরু করছি।